সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনারা তো নিশ্চয়ই জানেন যে আমরা প্রতিদিন কোনো না কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি এবং এই স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করি স্বাস্থ্য বিষয়ক নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করতে এবং পরামর্শ দিতে। সুপ্রিয় দর্শক, আমি নুসরাত জাহান দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছি এবং আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে দীর্ঘস্থায়ী কিডনি রোগের চিকিৎসার বর্তমান এবং ভবিষ্যৎ। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। অনুষ্ঠানের শুরুতেই চলুন দর্শক আমরা পরিচিত হয়ে নিই আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার এম এ সামাদ 1958 সালের জুন মাসে টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন। 1982 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MD FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। স্যার, আপনার কাছে প্রথমে জানতে চাই যে 2020 সনে আমরা একটা খুব চমৎকার একটা নিউজ শুনেছিলাম যে আর্টিফিশিয়াল কিডনি প্রতিস্থাপন করা সম্ভব হবে, যেটির মাধ্যমে যাদের কিডনি বিকল হয়ে গেছে তারা অনেকটাই কিন্তু নিস্তার পাবে বা সুস্থ হবে। সেই সম্পর্কে আপনার কাছে জানতে চাই। এটা শুরুতেই যদি বলি তাহলে বলবো যে এটা এখনও একটা অনগোয়িং প্রসেস। আমরা যদি চিকিৎসার কথা বলি যে বর্তমান, তাহলে বর্তমানে এটা আছে রিসার্চ। আচ্ছা। আর আমরা যদি ভবিষ্যতে চিকিৎসার কথা বলি তাহলে সেটা ভবিষ্যতে এক সময় আসবে যখন এই আর্টিফিশিয়াল কিডনি প্রতিস্থাপন করা যাবে। দীর্ঘস্থায়ী কিডনি সমস্যা যাদের রয়েছে তাদের বর্তমান এবং ভবিষ্যৎ চিকিৎসাগুলো কি কি, তার আগে জানতে চাই যে দীর্ঘস্থায়ী কিডনি জনিত সমস্যা বলতে আসলে কি বোঝায়? দীর্ঘস্থায়ী কিডনি রোগ বলতে বোঝায় যে হঠাৎ করে কারো কিডনি খারাপ হয়ে গেল, যেমন ডায়রিয়া, বমি অথবা কোনো ওষুধের কারণে অথবা বাধাগ্রস্ত কারণে, আর সেটা কয়েক ঘন্টা থেকে কয়েক দিনের মধ্যে খারাপ হলো, আবার চিকিৎসা দিলাম ভালো হয়ে গেল, এটা আকস্মিক। কিন্তু তার বিপরীত যেটা সেটাই কিন্তু দীর্ঘস্থায়ী। তো দীর্ঘস্থায়ী বলতে এমন কতগুলো কারণ আছে যে সেগুলো ক্রনিক মানে যেগুলো চিকিৎসা করে সম্পূর্ণ নিরাময় করা যায় না। আচ্ছা। এবং এগুলো যদি 3 মাস কাল অথবা তার চেয়ে বেশি কাল স্থায়ী থাকে এবং কিডনি আক্রান্ত হয়ে থাকে তাহলে সেটাকে আমরা দীর্ঘস্থায়ী কিডনি রোগ বা ক্রনিক কিডনি ডিজিজ আমরা বলে থাকি। তবে এটাকে আগে বলা হতো ক্রনিক কিডনি ফেইলিওর, কিন্তু ফেইলিওর মানেই তো একটা আতঙ্কের ব্যাপার, ভয়ের ব্যাপার। কাজেই অনেকগুলো রোগ আছে, সেই রোগগুলো যদি দীর্ঘদিন আমাদের শরীরে থাকে, তার যে কোনো একটা অথবা একাধিক আমাদের শরীরে থাকতে পারে এবং সেগুলোর কারণে আস্তে আস্তে মাসের পর মাস, বছরের পর বছর, অনেক সময় দেখা যায় যুগ ধরেও এই কিডনি ধীরে ধীরে কিডনির যে ছাঁকনি আছে প্রায় 24 লক্ষ, সেই ছাঁকনিগুলো কিছু কিছু করে ছাঁকনিগুলো নষ্ট হতে থাকে। আচ্ছা। এবং একবার যদি নষ্ট হয়ে যায় সেটা আর ঠিক হয় না। আচ্ছা। সেজন্য এইটাকে বলা হয় দীর্ঘস্থায়ী কিডনি। আচ্ছা। অর্থাৎ এর স্থায়ীকাল 3 মাসের অধিক থেকে বছরের পর বছর এবং যুগ পর্যন্ত থাকতে পারে এবং আস্তে আস্তে ক্ষয়গুলো হতে থাকে। কোন কোন রোগের কারণে এই ক্রনিক কিডনি ডিজিজ হয়ে থাকে সাধারণত? এক এক দেশের কালচার, খাবার দাবার, রোগের ধরন মানে ভিন্ন ভিন্ন থাকে, ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন হয়। যদি আমাদের দেশের কথা যদি বলি তাহলে আমাদের প্রধান 3টা কারণে, এই 3টা কারণে দেখা যায় প্রায় 80% ক্ষেত্রে এই দীর্ঘস্থায়ী কিডনি রোগ হয়ে থাকে। 3টার মধ্যে একটা হলো ডায়াবেটিস, 2 নম্বর হলো উচ্চ রক্তচাপ, 3 নম্বর হলো কিডনির যে ছাঁকনি আছে যেটা বললাম যে প্রায় 24 লক্ষ, সেই ছাঁকনির প্রদাহ যাকে বলা হয় গ্লোমারুলোনেফ্রাইটিস। এই 3টা কারণে। তো 2টা কারণের সাথে আমাদের উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের সাথে আমাদের লাইফ স্টাইল একেবারে ওতপ্রোতভাবে জড়িত। এছাড়াও আরও কতগুলো কারণ আছে, যেমন বংশগত কিছু কারণ আছে যেখানে আমাদের খুব একটা হাত নেই, কিন্তু আমরা ওভার দ্য কাউন্টার থেকে দেখা যায় অনেকের বিভিন্ন জয়েন্টে ব্যথা থাকে, কারো মাথা ব্যথা থাকে, কারো কোমরে ব্যথা থাকে। সেই ব্যথাগুলোর জন্য দীর্ঘদিন যাবৎ ব্যথার বড়ি খাচ্ছে। এই ব্যথার বড়ি খাওয়ার জন্য দেখা যায় আস্তে আস্তে কিডনি নষ্ট হয়ে যায়। তৃতীয়ত যে এই যে ইউরিনে ইনফেকশন বা মূত্রতন্ত্রের যে ইনফেকশন, যেগুলো সংক্রমণ, সেগুলো যদি দীর্ঘদিন বারে বারে যদি হতে থাকে তাহলেও কিডনির সমস্যা হতে পারে। কিডনিতে যদি পাথর হয়ে থাকে এবং সেগুলো যদি সময় মতো চিকিৎসা না করানো হয় তাহলে সেই কারণেও কিডনি বিকল হয়। অনেক সময় দেখা যায় যে এই যে আমরা ধূমপান একটা
বদ অভ্যাস, আমরা জানি যে ধূমপান থেকে ক্যান্সার হয়, হার্ট ডিজিজ হয়, ব্রেন স্ট্রোক করে, কত না ক্ষতি হয়। পাশাপাশি এখন রিসার্চে দেখা যায় যে ধূমপান সরাসরি কিডনি ড্যামেজ করে, এই জন্য যে আমাদের যত রক্ত প্রবাহিত হয় আমাদের শরীরে তার 1/4 আমাদের ছোট্ট দুটো কিডনিতে প্রবাহিত হয়। এবং কিডনিতে সবচেয়ে বেশি রক্তনালী, এবং এই ধূমপান সরাসরি রক্তনালী ড্যামেজ করে। কাজে ধূমপানের কারণে কিডনি ড্যামেজ হয়। আমাদের কিন্তু বাচ্চারা এখন এই যে দেখা যায় যে ঘরে বসে বসে শুধু তারা মোবাইল এবং কম্পিউটার এগুলো নিয়ে বসে থাকে, গেম, ভিডিও গেম এগুলো বসে থাকে, অবেজ থাকে, লেজি, তাদের অ্যাক্টিভিটিস নাই। তো এই যে যারা লেজি এবং এই জন্য তারা ওবেস হয়, মোটা হয়ে যায়, এবং এই মোটা সরাসরি ওবেসিটির সাথে দেখা গেছে যে কিডনির সরাসরি সম্পর্ক আছে। তাছাড়া বয়স যতই বাড়ে বিভিন্ন ধরনের রোগ হয়, যেমন হার্ট ডিজিজ, হার্টের সাথে সরাসরি কিডনি রোগ, কার্ডিওরেনাল সিনড্রোম বলা হয়। হার্ট ডিজিজ হলে সেই হার্ট ডিজিজের কারণে কিডনি রোগ হচ্ছে, কিডনি রোগ হলে কিডনি রোগের কারণে হার্ট ডিজিজ হয়, ভাইস ভার্সা। তো এইভাবে মানে অনেক কারণেই এই দীর্ঘস্থায়ী কিডনি রোগগুলো হয়ে থাকে। তাছাড়া আজকাল আরেকটা জিনিস বলাই উচিত, এটা যে আমরা যে ভেজাল খাবার খাই, এই যে কীটনাশক যেগুলো ব্যবহার করা হয় শস্য ক্ষেত্রে, এবং ফলের মধ্যে যে কীটনাশক যেগুলো ছেটানো হয়, সেগুলো যদি ফল যখন আমরা পেরে খাবো তার যদি 15 দিনের মধ্যে যদি ছেটানো হয়, সেই যে কেমিক্যালসগুলো আছে সেগুলো কিন্তু আমাদের কিডনি ড্যামেজ করতে পারে। এবং যেমন হলুদ কলা খায়, আমরা দেখব হলুদ কলা একদম হলুদ দেখলে আমরা কিনে ফেলি, কিন্তু দেখা যায় এগুলো কার্বাইড দিয়ে এগুলো হলুদ করা হয়। এবং অনেক ক্ষেত্রেই যে ফল আছে, মাংস আছে, প্রিজার্ভ করার জন্য ফরমালিন ইউজ করে, এগুলো সবগুলোই আমাদের কিডনির ক্ষতি করতে পারে। অর্থাৎ এনভায়রনমেন্টাল কারণেও আমাদের কিডনিজনিত সমস্যা হতে পারে। এক্ষেত্রে স্যার আপনার কাছে জানতে চাই, যদি কারোর কিডনিজনিত সমস্যা হলো এবং সেটা দীর্ঘস্থায়ী পর্যায়ে চলে গেল, সেটা আসলে অ্যাডভান্স লেভেলে কি ধরনের সমস্যা তার হতে পারে? এই যে দীর্ঘস্থায়ী কিডনি রোগ, এগুলার এন্ড রেজাল্ট আস্তে আস্তে তার কিডনিগুলো ক্ষয় হতে থাকে এবং কিডনি ফেলিওর হয়ে যায়। এগুলো কিন্তু একদিনে হয় না, এটা 5টা ধাপে হয়। ধাপটা আমাদের জানা দরকার, এই জন্য যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ধাপেও যদি পাওয়া যায়, অনেক ক্ষেত্রে যদি যে কারণে হয়েছে সে কারণটা যদি চিকিৎসার যোগ্য থাকে তাহলে চিকিৎসা করে ভালো করে ফেলা যেতে পারে। এমনকি 3 নম্বর, 4 নম্বর ধাপে আসে, যদি কারণ জানা যায় তখন যে গতিতে খারাপের দিকে যাচ্ছে সেই গতিটাকে স্লো করা যেতে পারে, কোনো সময় হল্ট করে মানে থামিয়ে দেওয়া যেতে পারে একদম চিকিৎসার মাধ্যমে। তাছাড়া যদি এমনকি আরও অ্যাডভান্স স্টেজে যদি 5 নম্বর ধাপে চলে যায়, 4 এবং 5 নম্বর ধাপে, তখন অনেকগুলো জটিলতা দেখা দেয়। যেমন তাদের রক্তের যে উপাদানগুলো আছে, ক্যালসিয়াম, ফসফেট, পটাশিয়াম, সোডিয়াম, এগুলো ইমব্যালেন্স হয়, অ্যাসিড, বেস এগুলো ইমব্যালেন্স হয়ে যায়, শরীরে অনেক পানি জমে যায়, কারো হার্টের দেখা যায় উপরে চাপ পড়ে, প্রেশার বেড়ে যায়, আর এগুলো সবই ট্রিটেবল। অনেকগুলো জটিলতা যেগুলো আছে সবই চিকিৎসা করে তাকে সুন্দর একটু দীর্ঘ জীবন তাকে দেওয়া যেতে পারে। তো সেই জন্যই এগুলো আর্লি আমরা চেষ্টা করি সবসময় যে একদম প্রাথমিক অবস্থায় এই রোগ যদি শনাক্ত করা যায় এবং সে কারণের যদি চিকিৎসা করতে পারি, যে জটিলতাগুলো হয় সেগুলো যদি চিকিৎসা করতে পারি, যে গতিতে মানে তার খারাপ হচ্ছে সেগুলো বিভিন্ন খাবার দাবার থেকে শুরু করে তার প্রেশার কন্ট্রোল, ডায়াবেটিস কন্ট্রোল এবং সেগুলোর জন্য যে অ্যাপ্রোপ্রিয়েট যে মেডিকেশনগুলো আছে সেগুলো যদি ব্যবহার করা যায়, তাহলে কিন্তু মানে যে গতিতে খারাপ হচ্ছে সেটাকে অনেক ক্ষেত্রে এটাকে একদম থামিয়ে দেওয়া যেতে পারে। সেই জন্যই মানে আর্লি ডায়াগনোসিসটা খুবই গুরুত্বপূর্ণ। প্রাথমিক অবস্থায় একটা মানুষ আসলে কি টেস্টের মাধ্যমে বুঝতে পারবে যে তার কিডনি জড়িত কোনো সমস্যা নেই বা কিডনি জড়িত সমস্যা তার রয়েছে? এটার জন্য দুটো টেস্ট, একটা হলো প্রস্রাব থেকে তার প্রস্রাবে অ্যালবুমিন যায় কিনা, এটা যে কোনো জায়গায় করা যেতে পারে, তবে মাইক্রো অ্যালবুমিন খুব অল্প পরিমাণে যদি অ্যালবুমিন যায়, যেটা 30 থেকে 300 মিলিগ্রাম পর্যন্ত 24 ঘন্টায়, অথবা অ্যালবুমিন ক্রিয়েটিন রেশিওর মাধ্যমে এটা বের করা যায়। এটা কিন্তু এখন থানা লেভেলে প্রত্যেকটা জায়গায় এটা করা যায়। এবং 2 নম্বর তার রক্তের ক্রিয়েটিনিন থেকে একটা সমীকরণের মাধ্যমে তার বয়স, মেল আর ফিমেল, সেগুলো তাদের ওয়েট এগুলো দিয়ে বের করা যায় 100 ভাগে কত ভাগ কিডনি কাজ করছে এবং কত ভাগ কাজ করছে সেটা দিয়েই কিন্তু ওই যে 5টা ধাপ বলেছি, যে যদি 90 ভাগের উপরে কাজ করে ধাপ 1, এটা সঠিকভাবে নির্ণয় করে তারপরে তার কিডনি রোগ আছে কিনা একদম প্রাথমিক অবস্থায় এটা শনাক্ত করা যেতে পারে। তবে কারা টেস্ট করবে, যাদের অবশ্যই করা উচিত তারা হলো যারা ঝুঁকিপূর্ণ, যারা তো কারা ঝুঁকিপূর্ণ, যাদের ডায়াবেটিস আছে, যাদের উচ্চ রক্তচাপ আছে, যাদের কখনো মুখমণ্ডল বা শরীর ফুলে গিয়েছিল, যাদের বংশে কিডনি রোগ আছে,
যাদের ওজন স্বাভাবিক মানুষের চেয়ে বেশি, যারা অলস জীবনযাপন করে, যারা ধূমপায়ী, যাদের বারে বারে কখনো মূত্রতন্ত্রের প্রদাহ বা ইনফেকশন হয়েছে, যাদের কিডনিতে পাথর হয়েছে, বা ছোট বাচ্চা বয়সে যাদের কোনো কিডনি রোগ হয়েছে, তো এরকম যাদের আছে এদের বছর অন্তকে 2 বার করে এই পরীক্ষা দুটো যদি করে তাহলে একদম প্রাথমিক অবস্থায় এই রোগ শনাক্ত করে এবং তার চিকিৎসা করে তাকে ভালো রাখা যেতে পারে। স্যার, কিডনি একেবারে বিকল হয়ে গেছে, সেক্ষেত্রে তার ট্রিটমেন্টটা কি হতে পারে? 4 নম্বর ধাপে থেকে আমাদের চিন্তা করতে হবে যে এখন সে 5 নম্বর ধাপে কোনো না কোনো সময় চলেই যাবে। সেই জন্য প্রথমেই ডায়ালাইসিস করার জন্য তাকে যদি আমরা মেশিনে ডায়ালাইসিস চিন্তা করি তাহলে হাতে একটা ফিস্টুলা বা ছোট্ট একটা অপারেশন করে রাখতে হবে। তবে 5 নম্বর ধাপে যে যখন একদম শেষ পর্যায়ে চলে যায় তার জন্য কিন্তু মাত্র 2টো ট্রিটমেন্ট, যেটা মেজর ট্রিটমেন্ট, সেটা পথ খোলা থাকে, যেটাকে রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি বলা হয়। একটা হলো কিডনি সংযোজন বা কিডনি ট্রান্সপ্ল্যান্ট, যেটা নতুন একটা কিডনি একজন সুস্থ মানুষের দেহ থেকে এনে লাগিয়ে দেওয়া হবে, অথবা কেউ কোনো অ্যাক্সিডেন্টে মারা গেল, সে যদি তার মরণোত্তর কিডনি দান করার অঙ্গীকার করে থাকে সেটাও বিদেশে লাগানো হয়, আমাদের দেশেও শুরু হয়েছে এটা। আরেকটা হলো ডায়ালাইসিস, যে পর্যন্ত কিডনি সংযোজন না করা যায় এ পর্যন্ত ডায়ালাইসিস করা, অর্থাৎ মেশিন দিয়ে অথবা পেটে একটি নল দিয়ে আমরা রক্ত পরিশোধন করি আর্টিফিশিয়ালি। রক্তের মধ্যে আমরা জানি যে কিডনি অনেক গুরুত্বপূর্ণ কাজ করে, যেগুলো রক্তকে পরিশোধন করে, অতিরিক্ত পানি বের করে দেয় এবং অনেকগুলো হরমোন আছে সেগুলো সে তৈরি করে আমাদের শরীরের অনেকগুলো ব্যালেন্স তা রক্ষা করে। তো যখন কিডনি বিকল হয়ে যায় তখন তো এগুলো করতে পারে না, তো সেই জন্য রক্ত সেকে পরিষ্কার করার নামই হলো ডায়ালাইসিস। তো ডায়ালাইসিস একটা মেশিনে যেটা করি হিমোডায়ালাইসিস, আর যেটা পেটে একটা নল লাগিয়ে দিয়ে যেটা করি সেটাকে বলা হয় কন্টিনিউয়াস অ্যাম্বুলেটরি পেরিটোনিয়াল ডায়ালাইসিস, তো সিএপিডি সংক্ষেপে যেটা বলা হয় সেটা। আর সবচেয়ে সর্বোত্তম চিকিৎসা হলো কিডনি সংযোজন। ট্রান্সপ্লান্ট করতে গেলে আমাদের দরকার একটা কিডনি যে দিবে তার সাথে অনেকগুলো টিস্যুর ম্যাচিং হতে হয়, মিল থাকতে হয়, ব্লাড গ্রুপে মিল থাকতে হয়, এবং যে দিবে তার দেওয়ার পরে যেন তার কিডনির কোনো সমস্যা না হয় সেটা তাকে দেখতে হবে, যে নিবে সে যেন ওইটা দিয়ে চলতে পারে সেগুলো দেখতে হবে। এতগুলো মিলাতে গিয়ে দেখা যায় যে আত্মীয় স্বজন আপন জনরা কিডনি দিতে যায় তার অনেকের সাথে মিলে না। কাজেই সারা বিশ্বব্যাপী সেজন্য দাতা সংকট আছে, কিডনি দাতা সংকট। এই দাতা সংকট উত্তরণের জন্য এখন বিভিন্ন চেষ্টা চলতেছে। তার মধ্যে একটা হলো যে যারা মরে যায় বিদেশে, যেমন যারা অ্যাক্সিডেন্টালি মরে যায়, তারা যদি মৃত্যুর আগেই তারা যদি মরণোত্তর কিডনি দান করার অঙ্গীকার করে থাকে তাহলে সেই মরণোত্তর কিডনি নিয়ে সেইটা দিয়ে দেখা যায় আমেরিকা, কানাডা, ওই সমস্ত দেশে যত ট্রান্সপ্লান্ট হয় ওগুলো দেওয়া হয়। কিন্তু আমাদের দেশে কিন্তু এখনই যারা জীবিত আত্মীয় স্বজন আছে তাদের মধ্য থেকে এই কিডনি নেওয়া হয়। নেওয়ার পরে আমাদের প্রচুর সংকট রয়ে গেছে, সেই জন্য যেটা আসছে আর্টিফিশিয়াল কিডনির কথা। যেটা স্যার, এই সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানবো, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। কিডনি বান্ধব খাবার। কিডনি আমাদের শরীরের খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। আমরা যদি সঠিক খাদ্যাভ্যাস গ্রহণ করি এবং লাইফস্টাইল মেনটেন করি তাহলে কিন্তু আমরা আমাদের কিডনিকে দীর্ঘদিন সুস্থ রাখতে পারি এবং সচল রাখতে পারবো। অনেকেরই আমাদের মধ্যে কিন্তু দেখা যায় উচ্চ রক্তচাপ রয়েছে এবং ডায়াবেটিস রয়েছে, এবং দীর্ঘদিন থেকে এই উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস যদি অনিয়ন্ত্রিত থাকে তাহলে কিন্তু সেটা কিডনি ডিজিজ বা ক্রনিক কিডনি ডিজিজ সৃষ্টি করতে পারে। আবার দেখা যায় অনেকে কিন্তু ডক্টরের প্রেসক্রিপশন ছাড়াই কিন্তু দেখা যায় অনেক ব্যথানাশক ওষুধ গ্রহণ করে, যার প্রভাবও কিন্তু আমাদের কিডনির উপরে পড়ে। তো এই জন্য কিডনি সুস্থ রাখতে চাইলে এবং কিডনিকে সচল রাখতে চাইলে অবশ্যই আপনাকে পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে। কিডনি বান্ধব খাবার যেগুলো রয়েছে সেগুলো গ্রহণ করতে হবে, নিয়মিত হাঁটাহাঁটি এবং এক্সারসাইজ করতে হবে, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে, এবং অবশ্যই ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া কোনো ধরনের মেডিসিন গ্রহণ করা উচিত হবে না। চলুন তাহলে জেনে নেওয়া যাক কিডনি বান্ধব খাবার কোনগুলো। শুরুতে যে খাবারের কথা বলবো সেটা হলো আপেল। আপেলে প্রচুর পরিমাণে ভাইটামিন, মিনারেলস এবং কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। আপেলের যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ সেটা কিন্তু আমাদের কিডনিকে পরিষ্কার রাখতে এবং কিডনিকে সচল রাখতে সাহায্য করে। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই হওয়ার যে একটা ঝুঁকি রয়েছে সেটা কিন্তু নিয়মিত যদি আপনি আপেল গ্রহণ করেন সেখান থেকে কিন্তু আপনি মুক্ত থাকতে পারবেন। এরপরে লাল আঙ্গুর। লাল আঙ্গুরও কিন্তু প্রচুর পরিমাণে ভাইটামিনস এবং মিনারেলস রয়েছে। লাল আঙ্গুর আমাদের কিডনিকে
দেখা যায় পরিষ্কার রাখতে সাহায্য করে, আমাদের রক্ত চলাচলে সাহায্য করে। এই জন্য যখন সিজনে লাল আঙ্গুর পাওয়া যায় সেই সময় আপনি দৈনিক 5 থেকে 6টা লাল আঙ্গুর গ্রহণ করুন, কারণ লাল আঙ্গুর কিন্তু অন্যতম একটা কিডনি বান্ধব ফল। এরপরে যে ফলের কথা বলবো সেটা হলো বেরিস। স্ট্রবেরি, ক্র্যানবেরি, বিভিন্ন ধরনের বেরিস আমাদের দেশে পাওয়া যায়, যদিও এটা বিদেশি ফল, কিন্তু বেরিস কিন্তু আপনার কিডনির জন্য খুবই উপকারী। বেরিসেও কিন্তু বিভিন্ন ধরনের আপনার অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, ভিটামিন সি, ভিটামিন বি এবং আয়রন রয়েছে, যা কিডনির জন্য খুবই উপকারী। পেঁয়াজ এবং রসুনের কথা আমরা অনেকেই জানি, খাবারে বা দৈনন্দিন রান্নায় কিন্তু আমরা পেঁয়াজ এবং রসুন ব্যবহার করে থাকি। পেঁয়াজ এক ধরনের পচনরোধী এক ধরনের উপাদান রয়েছে পেঁয়াজে, যেটা আমাদের কিডনির যে ধরনের দূষিত পদার্থ থাকে সেগুলো দূর করতে সাহায্য করে, কিডনিকে পরিষ্কার রাখে এবং রক্ত চলাচলে সাহায্য করে, যার কারণে কিন্তু কিডনি সচল থাকে। আপনি খাবার সময় চাইলে 1 টুকরো কাঁচা পেঁয়াজ গ্রহণ করতে পারেন, কিংবা রান্নাতেও আমরা কাঁচা পেঁয়াজ ব্যবহার করি। রসুন কুচি আপনি যদি প্রতিদিন সকালে খালি পেটে গ্রহণ করতে পারেন, সেটাও কিন্তু আপনার কিডনির জন্য অনেক উপকারী হবে, কারণ রসুনে রয়েছে সালফার এবং অ্যান্টি ইনফ্লামেটরি অনেক উপাদান রয়েছে এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেটা আমাদের কিডনির জন্য অনেক উপকারী। ফুলকপি এবং বাঁধাকপি সবজি দুটো আমাদের খুবই পরিচিত এবং আমরা কিন্তু সবাই খেতে পছন্দ করি। ফুলকপিতে কিন্তু ভিটামিন সি রয়েছে, ফলেট রয়েছে এবং এতে কিন্তু আরও বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত উপাদান রয়েছে, প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। ফাইবার কিন্তু আপনার কোষ্ঠকাঠিন্য দূর করে এবং ভিটামিন সি কিন্তু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ফুলকপি আমাদের দৈনন্দিন খাবার তালিকায় আমরা রাখতে পারি এবং ফুলকপিটা কিন্তু আপনার কিডনি বান্ধব একটা সবজি। বাঁধাকপিতে প্রচুর পরিমাণে ফাইটোকেমিক্যালস রয়েছে এবং এর পাশাপাশি ভিটামিন সি, ভিটামিন বি রয়েছে এবং প্রচুর পরিমাণে আঁশ রয়েছে। আপনার যদি কোনো ধরনের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার ঝুঁকি থাকে বা অনেকের আছে কিছুদিন পর পরই ইউটিআইয়ের সমস্যা দেখা দেয়, তারা কিন্তু তাদের খাবার তালিকায় বাঁধাকপি রাখতে পারেন। বাঁধাকপিটা আপনি রান্না করে যেভাবে খেতে পারেন তেমনিভাবে কিন্তু এটা সালাদ হিসেবেও গ্রহণ করা যায়। বাঁধাকপিটা আপনি যত সালাদ হিসেবে গ্রহণ করতে পারবেন সেটা কিন্তু আপনার কিডনির জন্য তত উপকারী। ওমেগা 3 যুক্ত মাছের কথা না বললেই নয়, আসলে মাছে কিন্তু প্রচুর পরিমাণে ওমেগা 3 থাকে। অনেকেই আছে প্রোটিন হিসেবে মাংস গ্রহণ করছেন, ডিম গ্রহণ করছেন, কিন্তু মাছটা যে খুব উপকারী সেটা বুঝতে পারছেন না। আমরা জানি যে ওমেগা 3 আসলে হার্টের জন্য উপকারী, কিন্তু না, ওমেগা 3টা কিন্তু আমাদের কিডনির জন্য অনেক উপকারী। তাই প্রতিদিনের খাবার তালিকায় চেষ্টা করুন 1 টুকরো করে মাছ রাখার জন্য। অলিভ অয়েলও কিন্তু দেখা যায় আমাদের কিডনির জন্য খুব উপকারী। অলিভ অয়েলে দেখা যায় অলিক অ্যাসিড রয়েছে এবং এটা কিন্তু কিডনিতে যে জারণ হয় সেটাকে দূর করে আপনার কিন্তু কিডনিটাকে পরিষ্কার রাখতে সাহায্য করে এবং পাশাপাশি কিডনি সচল রাখে। সালাদের সাথে আপনি ড্রেসিং হিসেবে কিন্তু অলিভ অয়েল যোগ করতে পারেন, অথবা দেখা যায় যে অনেকে শাকসবজি রান্না করলে সেখানেও অলিভ অয়েল যোগ করতে পারেন। তবে মাছ কিংবা মাংস রান্নায় কিংবা যেটা ডিপ ফ্রাই করা হবে এমন কোনো রান্নায় অলিভ অয়েল ব্যবহার করা যাবে না। এর পাশাপাশি প্রতিদিন চেষ্টা করুন প্রচুর পরিমাণে তাজা শাকসবজি এবং ফলমূল খাওয়ার জন্য এবং অন্তত 3 লিটার করে পানি পান করুন। তাহলে কিন্তু খুব সহজেই দেখা যায় আপনি আপনার কিডনিকে সচল রাখতে পারবেন, সুস্থ রাখতে পারবেন। তবে যাদের দেখা যায় কিডনিতে সিস্ট রয়েছে কিংবা ক্রনিক কিডনি ডিজিজ রয়েছে বা অ্যাকিউট কিডনি ডিজিজ রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই একজন নেফ্রোলজিস্ট এবং পুষ্টিবিদের পরামর্শ নিয়ে আপনার ডায়েট প্ল্যান নির্ধারণ করুন। এই কিডনিজনিত সমস্যাকে কমানোর জন্য বা ভালো থাকার জন্য আসলে এটাকে প্রতিরোধের উপায় কি, এবং আরেকটা বিষয় ছোট্ট করে জানতে চাইবো যে ভবিষ্যতে আসলে আর্টিফিশিয়াল কিডনি প্রতিস্থাপনের ব্যাপারে আসলে আপনার মতামত কি এবং আসলে ভবিষ্যৎ পরিকল্পনাটা আসলে কি? আর্টিফিশিয়াল কিডনি রিসার্চ হচ্ছে এখনও এবং আগামীতে সম্ভাবনা আছে, যদিও অনেকগুলো 3টা বাধা আছে এটা উত্তরণের জন্য। আর 2 নম্বর হলো যে ডায়ালিসিস, এখনও মেশিন প্রায় 300 কেজি ওজন, তো সেটাকে 10 কেজি পর্যন্ত এটা আনা গেছে এবং এক সময় আসবে যেটা ডায়ালাইসিস মেশিন আমরা বেল্টের মধ্যে নিয়ে ঘুরে ঘুরে ডায়ালাইসিস করতে পারবো, আশা করি এক সময় চলে আসবে। এবং সিএপিটির ক্ষেত্রেও এটাকে ছোট করে 3-2 পাউন্ডের কাছাকাছি আনার সম্ভাবনা আছে অতি সম্প্রতি, হয়তো আশা করি শীঘ্রই এটা চলে আসবে, যেটা আমরা বেল্টে করে আমরা ঘুরে বেড়াতে পারবো ডায়ালাইসিস নিয়ে। আর প্রতিরোধের কথা যেটা বলছেন, প্রতিরোধের জন্য সংক্ষেপে শুধু যেটা বলবো যে কতগুলো লাইফস্টাইল, হেলদি লাইফস্টাইল সম্পর্কে আমাদের জানতে হবে, যেটা হলো সুষম খাবার, পরিমিত খাবার, ওজন নিয়ন্ত্রণে রাখা,
সচল থাকা, এক্সারসাইজ করা, কতগুলো বদঅভ্যাস যেমন বিড়ি সিগারেট ধূমপান এগুলো পরিত্যাগ করা, সেই সাথে মদ পান এগুলো পরিত্যাগ করা এবং পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করা। যাদের ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ আছে তাদের বছরে 2 বার পরীক্ষা করে দেখা কিডনি রোগ আছে কিনা, সেই সাথে সেগুলো নিয়ন্ত্রণে রাখা। যদি এই নিয়মগুলো যদি মেনে চলে আশা করি প্রাথমিক অবস্থায় রোগ তারা একদিকে যেমন শনাক্ত করা যাবে, দ্বিতীয়ত একদম প্রাথমিক অবস্থায় রোগ কারণ আমরা প্রতিরোধ করতে পারবো, কারণ থেকেই এই ভয়াবহ কিডনি বিকল প্রতিরোধ করা সম্ভব হবে ইনশাল্লাহ। আমরাও আশা করি যারা আসলে কিডনি জনিত সমস্যায় ভুগছে আপনার পরামর্শগুলো শুনে এবং আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে তারা যথেষ্ট সচেতন হবে। আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভি কর্তৃপক্ষ এবং দর্শক মণ্ডলীকেও। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। সব প্রেগনেন্সি কিন্তু ঝুঁকিপূর্ণ হতে পারে, সেজন্য যাকে আমি ঝুঁকিহীন বললাম সে ডেলিভারির সময় যে ঝুঁকিপূর্ণ হবে না সেটা কিন্তু বোঝা খুব মুশকিল। সেজন্য সব প্রেগনেন্সিকেই আমরা প্রায়োরিটি দিয়ে থাকি এবং ঝুঁকিপূর্ণ মনে করি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় বিভিন্ন ধরনের অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গে থাকুন।